হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ফিজিক্সের নতুন একটা চ্যাপ্টার পড়াবো। চ্যাপ্টার নাম হচ্ছে কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব। তো বিষয়টা আলোচনা করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটা প্রেস করবে। এবং এডুকেশন পারপাস যে কোনো নিউজের জন্য আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ারটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটা প্রেস করবে। এই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তো কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব কী? ওকে, তো এই আজকের ভিডিওটা দেখবে খুবই গুরুত্বপূর্ণ হবে। মেন আজকের ভিডিওতে টোটাল চ্যাপ্টারের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করা হবে, যে চ্যাপ্টারের কনসেপ্টটা কী, এই চ্যাপ্টার আমরা পড়তে কী চাই। বললাম না, যে কোনো চ্যাপ্টার পড়ার আগে এমটা কী জানতে হবে, যে আমরা করতে কী চাই, এই চ্যাপ্টার থেকে কী শিখবো, তারপরে বুঝতে হবে যে এখান থেকে কিরম কিরম কোশ্চেন আসতে পারে। চ্যাপ্টারের কনসেপ্টটা না বুঝতে পারলে দেখো পুরো চ্যাপ্টারটাই বোরিং লেগে যাবে। কিন্তু বলছি এই কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টার থেকে আমি যা পড়াবো সেখান থেকে পুরোপুরি তুমি 100% কমন পেয়ে যাবে পরীক্ষায়। যা পড়াবো, যেই প্রশ্নগুলো ডিসকাস করবো, যেই অঙ্কগুলো করাবো, সেইগুলো থেকে তুমি 100% যে কোনো পরীক্ষায় তুমি কমন পেয়ে যাবে। খুব সহজ চ্যাপ্টার আছে। ওকে, সেই জন্য আমরা কোয়ান্টাম তত্ত্ব বা এই চ্যাপ্টারটা বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে নিই, সেটা তোমরা বইয়ে খুঁজে পাবে না। ওকে, পুরো আমি টোটাল বিষয়টা আলোচনা করব, তারপরে নেক্সট ভিডিওতে বই অনুযায়ী যেভাবে আছে সেই হিসাবে তোমাদের বোঝাবো ওখানে। ওকে, তাহলে কোয়ান্টাম তত্ত্ব দেখে নাও। এই চ্যাপ্টারে আমরা অ্যাকচুয়ালি যেটা পড়বো সেটা হচ্ছে কি ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্ট। ওকে, আমরা কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব পড়বো না, আমরা পড়বো ফটো ইলেকট্রিক ইফেক্ট। এবার নাম কেন কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি দেওয়া আছে? কারণ হচ্ছে এখানে কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্বের কনসেপ্টটা ইউজ করা হয়েছে। তো সেই জন্য মেন যে আলোচনা ফটো ইলেকট্রিক ইফেক্ট আছে, তো এইটা আলোচনা করার আগে কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে বেসিক একটু নলেজ থাকা দরকার, নাহলে এটা বুঝতে পারবে না। তো কোয়ান্টাম তত্ত্বের উপরে আবার কোয়ান্টাম মেকানিক্স টোটাল একটা আলাদা বিষয় আছে, এটা কলেজে পড়ানো হয়, 3rd ইয়ারে সম্ভবত পড়ানো হয়, দেখবে সেটা আলাদা অনেক একটা বড় বিষয়। তো সে অত ডিপে দরকার নেই, জাস্ট কোয়ান্টাম তত্ত্বটা কি সেই কনসেপ্টটা দিই। তো কোয়ান্টাম তত্ত্ব প্রথম যেটা যিনি আবিষ্কার করেছেন বা যিনি প্রথম উদ্ভাবন করেছেন, ওনার নাম কি ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক। ওকে, ম্যাক্স প্ল্যাঙ্ক সম্ভবত এটা ইয়ার হবে 1885, 1885 খ্রিস্টাব্দে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরির কনসেপ্টটা দিলেন। ওকে, ইনি করলেন কি কোয়ান্টাম থিওরির কনসেপ্টটা দিলেন, কোয়ান্টাম থিওরি। এর কোয়ান্টাম থিওরি কি? ওকে, তাহলে কোয়ান্টাম থিওরি জানতে গেলে আমরা একটু আলোচনা করব। তো অ্যাকচুয়ালি ম্যাক্স প্ল্যাঙ্ক চাইছিলেন না যে নতুন একটা জিনিস তৈরি করতে, উনি চাইছিলেন একটা অলরেডি জিনিস ছিল, বিশেষ করে ব্ল্যাক বডি রেডিয়েশন। দেখবে তোমরা পড়েছিল যে ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণ বস্তুর যে বিকিরণ হয় সেই সম্পর্কে দেখবে বিভিন্ন রকম সূত্র আছে। তো আমরা জানি কি আমরা প্রিভিয়াস একটু আলোচনা করি, মানে কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ড না হলে না আমরা জিনিসটা বুঝতে পারবো না। ধরো একটা সিনেমা চলছে, ফ্ল্যাশব্যাকে তার ব্যাকগ্রাউন্ডটা আগে দেখিয়ে দেয় যে কী ঘটেছে, তারপরে প্রেজেন্টটা দেখায়। তো সেরকম এই চ্যাপ্টারের বইয়ে যেভাবে দিয়েছে না, এর ব্যাকগ্রাউন্ডটা দেওয়া নেই। তো ব্যাকগ্রাউন্ডটা তোমাকে একটু জানতে হবে, ফ্ল্যাশব্যাকের ব্যাকগ্রাউন্ডটা একটু জানার পর তখন দেখি চ্যাপ্টারের প্রতি খুব ইন্টারেস্ট চলে আসবে। ঠিক একইভাবে দেখো, আমরা জানি কি কোনো বস্তু কোনো রেডিয়েশন করে, যদি একটা তাপীয় পরিবাহী হয়, তাহলে এখানে যদি আমরা তাপ দিই, তাহলে হচ্ছে কি এখান থেকে প্রথমে কি তাপ পরিবহন হয়। তাপ পরিবহন কীভাবে হবে? এখান থেকে এই অংশটা কিছুটা তাপ শোষণ করবে, কিছুটা তাপ বর্জন করবে, এটা কিছু তাপ শোষণ করবে, কিছু তাপ বর্জন করবে, এইভাবে আস্তে আস্তে পরিবাহীটা উত্তপ্ত হতে থাকে। যখন টোটাল পরিবাহীটার উষ্ণতা একদম ধ্রুবক হয়ে যাবে, মানে এখানে যা উষ্ণতা হচ্ছে এখানে তাই উষ্ণতা সেম উষ্ণতা আছে, তারপরেও যদি তাপ দেওয়া হয় সেই তাপটা এই পরিবাহী নিতে পারবে না, তারপরে কী করবে? সেই তাপ বিকিরণ করবে, তরঙ্গ আকারে বিকিরণ করবে। ভালো করে মনে রাখো, আমরা ছোটোবেলায় বিভিন্ন বিস্কুটের বা সানফিস্ট বিস্কুট ছিল আগে বিক্রি হতে, দেখবে সেখানে ছবি দেখতাম কি এই সূর্য আছে এইভাবে, বা এখনও গ্লুকন ডিতে দেখবে সেই অ্যাডটা দেখায় যে এরকম আমরা দেখি। এর মানে কি? এটার চিহ্ন দ্বারা আমরা বোঝা এটা সূর্য, তাই না? সূর্য বোঝায়। এবার এই যে এইগুলো জিনিসটা কি, এইগুলো দ্বারা কি বোঝাচ্ছে? তো এই কিরণ বা এই তরঙ্গ দ্বারা বোঝায় যে সূর্যটা কত গরম বা কত উত্তপ্ত সেটা দেখে। তাহলে এই যে দেখাচ্ছে এই রশ্মিগুলো, আমরা বিস্কুট খাওয়ার সময় বা ছবি দেখার সময় আমরা এভাবে দেখিনি, আমরা এখন একটু বুঝে নিই যে কেন দেখায়। এটার মানে হচ্ছে কি সূর্যের তাপ বিকিরণ হচ্ছে সেইটা দেখায়। তার মানে যে তাপ বিকিরণ হচ্ছে এটা একটা তরঙ্গ। ওকে, তাপীয় তরঙ্গ। তাহলে নর্মাল তরঙ্গ থেকে তাপীয় তরঙ্গের ডিফারেন্স কি? তাপীয় তরঙ্গ চোখে লাগলে চোখ উত্তপ্ত হবে, গরম মনে হয়। তাহলে এই যে তরঙ্গ থাকলে তরঙ্গ দৈর্ঘ্য আছে,
যদি একটা বলি একটা তাপ তরঙ্গ হিসাবে বেরিয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই তার তরঙ্গ দৈর্ঘ্য আছে, তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। এবারে বলো প্রত্যেকটা বস্তুর বিকিরণ ক্ষমতা, যে বিকিরণ তাপ বিকিরণ করে সবার কি তরঙ্গ দৈর্ঘ্য সেম হবে? ধরলাম আমি একটা লোহাকে উত্তপ্ত করছি, আর একটা তামাকে, এটা হচ্ছে এফি আয়রন, এটা হচ্ছে কপার, তা দুটো থেকে তাপ বিকিরণ হবে। ওকে, জাস্ট এক্সাম্পল হিসাবে তোমার দেখাচ্ছি। আমি বলতে চাইছি দুটো থেকে যে তাপ বিকিরণ করবে, দুটো তাপ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কি সেম হবে? তাহলে এটা কখনো হতে পারে না, কারণ কোনো বস্তু খুব কম তাপে তো বেশি উত্তপ্ত হয়ে যায়, কেউ আবার অনেক তাপ বেশি লাগে। তা যে তাপ বেশি, ফলে এই দুটো যে তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হবে, তাহলে এর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য যা হবে এর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সেম হবে না, ডিফারেন্স হয়ে যাবে, কারণ পদার্থ দুটো আলাদা আছে বলে। এবার কিছু সায়েন্টিস্ট কী করলেন, যে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য, যে সমস্ত তাপীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কম আছে, সেই সমস্ত তরঙ্গ নিয়ে রিসার্চ করলেন, সেখান থেকে একটা ফর্মুলা বা একটা সূত্র তৈরি করলেন। যে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যে তাপীয় তরঙ্গ দৈর্ঘ্য কম আছে, সেই মানে এটা হচ্ছে দেখো একটা তরঙ্গ দৈর্ঘ্য আমরা আছে কি, একটার ক্ষেত্রে তরঙ্গ দুরকম হতে পারে। তাহলে এই তরঙ্গ আছে, এই তরঙ্গ আছে, তাহলে এইটা হচ্ছে λ1, এটা হচ্ছে λ2, λ1 গ্রেটার দেন λ2, তাহলে λ1-এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, λ2 তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে কিছু দুরকম সায়েন্টিস্টরা দুরকম কাজ করলেন। কিছু সায়েন্টিস্ট করলেন যে সমস্ত তাপীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেই সমস্ত তাপীয় তরঙ্গ নিয়ে রিসার্চ করে একটা ফর্মুলা তৈরি করলেন। আর যে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য কম আছে, সেই সমস্ত তরঙ্গ নিয়ে, তাপীয় তরঙ্গ নিয়ে তারা একটা সমীকরণ বের করলেন। এই হিসাবে দুটো কাজ হলো। তো কেমন সমীকরণ হলো সেইগুলো ডিটেলস আলোচনা করার বিষয় নেই এখানে। আমি যেটা বলতে চাইছি, ম্যাক্স প্ল্যাঙ্ক ভাবতে লাগলেন যে আমি বেশ এমন একটা কিছু করব যেখান থেকে যে মানে যেগুলো তরঙ্গ দৈর্ঘ্য কম আর যেগুলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেই দুটোকে স্যাটিসফাই করবে, সেই দুটোকে নিয়ে এমন একটা সমীকরণ আমি উদ্ভাবন করবো বা প্রেজেন্ট করব, যেই সমীকরণ দ্বারা আমি দুটো মানে লোয়ার ওয়েভলেন্থ আর হায়ার ওয়েভলেন্থ দুটোকেই স্যাটিসফাই করবে, মানে সেই সমীকরণ দ্বারা দুটো তরঙ্গকেই ব্যাখ্যা করা সম্ভব হবে। তারপর উনি কী করলেন, একটা ফর্মুলা দিলেন বা একটা কনসেপ্ট দিলেন, নতুন করে একটা কনসেপ্ট। সেই কনসেপ্টটা দিয়ে এবারে এইটা হচ্ছে ইন্টারেস্টিং, শুনে নাও ব্যাপারটা। এবারে যেটা আলোচনা করো খুব ইন্টারেস্টিং আলোচনা, দেখে নাও, তোমাদের খুব ভালো লাগবে। আজকের পড়াটাকে পড়া হিসাবে না, গল্প হিসাবে বোঝো, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। চ্যাপ্টারটা সম্পর্কে ডিটেলস কনসেপ্ট চলে আসে তোমার। আমরা কি বললাম, যে কোনো বস্তু যেন উত্তপ্ত হয় সে এইভাবে কন্টিনিউয়াসলি তরঙ্গ থেকে, আমরা সূর্যকে এইভাবে দেখেছিলাম, তাই না, এইভাবে। চলো সূর্য হয়ে গেল, ঠিক আছে, এটা সূর্য। তাহলে এই চিহ্ন মানে কি, কন্টিনিউয়াসলি বা নিরবিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন অবস্থানে কন্টিনিউয়াসলি তরঙ্গ বেরিয়ে থাকে। ম্যাক্স প্ল্যাঙ্ক বললেন এই কনসেপ্টটাই ভুল। কোনো বস্তু যদি উত্তপ্ত হয়, কোনো হিটেড বডি আছে দেখুন, ওকে, উত্তপ্ত বডি, এটাকে বলতে হয় হট বডি। কোনো একটা গরম বস্তু আছে, কোনো একটা বডি আছে যেখান থেকে তাপ রেডিয়েট করছে, তাপ বিকিরণ করছে। আগের পুরানো কনসেপ্ট কী ছিল, যে কোনো বস্তু উত্তপ্ত হলে সেখান থেকে তাপ তরঙ্গ আকারে নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি নির্গত হতে থাকে। ম্যাক্স প্ল্যাঙ্ক বললেন যে কোনো বস্তু যেন উত্তপ্ত হয়, সেখানে তাপ বিকিরণ করে সেই তাপটা কন্টিনিউয়াসলি বা নিরবিচ্ছিন্নভাবে নির্গত হয় না, ডিসক্রিট বা বিচ্ছিন্ন আকারে তাপগুলো নির্গত হয়। তার মানে এটা হচ্ছে গরম উত্তপ্ত বডি আছে, এখান থেকে মানে প্যাকেট আকারে তাপগুলো নির্গত হয়। উনিকে বললেন ভালো করে ব্যাপারটা বুঝে নাও। এইটা যদি বুঝতে পারো, এই কনসেপ্টটা, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝার চেষ্টা করবে। এই ক্লাসটা বুঝতে পারলে পুরো চ্যাপ্টারটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো না কী বলছি। ম্যাক্স প্ল্যাঙ্কের কনসেপ্টটা কি, এটা আগের কনসেপ্ট ছিল, ম্যাক্স প্ল্যাঙ্ক নতুন একটা কনসেপ্ট দিলেন। উনি কী বললেন, যে কোনো বস্তু যেন উত্তপ্ত হয়ে যায়, খুব উত্তপ্ত হলে যে তাপ বিকিরণ করে, সেই তাপটাই এইভাবে কন্টিনিউয়াসলি বেরিয়ে যায় না, তাপ গিয়েছে বিচ্ছিন্ন আকারে এবং প্যাকেট আকারে, বিচ্ছিন্ন প্যাকেট আকারে নির্গত থাকে। এইভাবে তাপ মানে একটা এনার্জি বেরোচ্ছে, তার সঙ্গে আর একটা এনার্জি বেরোচ্ছে, তার মধ্যে একটু সময়ের ইন্টারভাল আছে, টাইম লাগবে একটু।
তাহলে কোনো বস্তু যেন উত্তপ্ত হয়ে সে যখন তাপ বিকিরণ করে সেই তাপীয় তরঙ্গটা বিচ্ছিন্ন আকারে প্যাকেট আকারে বেরিয়ে থাকে এবং প্রত্যেকটা প্যাকেটকে বলা হচ্ছে ফোটন। প্রত্যেকটা প্যাকেটকে বলা হচ্ছে ফোটন এবং এই প্রত্যেকটা প্যাকেটের এনার্জি বা শক্তি হচ্ছে ইকুয়াল টু এইচ। এই হচ্ছে ফর্মুলা। এবারে দুটোকে কম্পেয়ার করো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। এটা হচ্ছে ওল্ড কনসেপ্ট, এটা হচ্ছে নিউ কনসেপ্ট। এইভাবে তোমরা খাতা লিখবে তাহলে ভালো করে বুঝতে পারবে। ওল্ড কনসেপ্ট ছিল এটা, নিউ কনসেপ্ট হচ্ছে এটা। কি বললাম আগে, কি ভাবতাম যে কোনো বস্তু উত্তপ্ত হলে সেখানে তাপ কন্টিনিউয়াসলি বা নিরবিচ্ছিন্নভাবে তরঙ্গের আকার এইভাবে বেরোতে থাকে। ওকে, ম্যাক্স প্ল্যাঙ্ক বললেন কি কোনো বস্তু যখন উত্তপ্ত হয় সেই বস্তু থেকে শক্তিগুলো বিচ্ছিন্ন আকারে বা প্যাকেট আকারে নির্গত হয়। যেমন দেখো কোনো দুর্ভিক্ষ কোনো জায়গায়, কোনো এলাকায় যেমন বন্যা হয়ে যায়, দেখবে যে এরোপ্লেন করে বা হেলিকপ্টার করে দেখবে অনেক খাবার নিয়ে যায় এবং খাবারের প্যাকেটগুলো উপর থেকে ফেলা হয়। তো যেইভাবে খাবারের প্যাকেটগুলো দেখবে না পরে নিচের দিকে, ঠিক সেইভাবে কোনো বস্তু থেকে এনার্জিগুলো রেডিয়েট হয় এইভাবে। ওকে, এইভাবে প্যাকেট আকারে বেরোতে থাকে এবং প্রত্যেকটা প্যাকেটকে, এই যে প্যাকেট বেরোচ্ছে এই প্রত্যেকটা প্যাকেটকে বলা হয় ফোটন কণা, একে বলে ফোটন পার্টিকেল। ওকে, ফোটন পার্টিকেল বলা হয় এবং এই প্রত্যেকটা ফোটন পার্টিকেল ও ফোটন কণার শক্তি হচ্ছে ই ইকুয়াল টু এইচ। এই এইচটাকে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ওকে, এই এইচটাকে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে ই ইকুয়াল টু এইচ নিউ, এই কনসেপ্টটা দিলেন কি ম্যাক্স প্ল্যাঙ্ক। 1885 খ্রিস্টাব্দে ম্যাক্স প্ল্যাঙ্ক এই কনসেপ্টটা দিলেন, ই ইকুয়াল টু এইচ নিউ। এইচকে বলা হয় কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। বা প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে ব্যাপারটা আর নিউ হচ্ছে কি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে নিউকে বলা হয় কি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। যেই তরঙ্গটা বা যেই প্যাকেটগুলো বেরিয়ে যাচ্ছে তার নিজস্ব কম্পাঙ্ক হচ্ছে বা ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ, আর এইচ হচ্ছে কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এখান থেকে আমি আরেকটা জিনিস বলতে পারি, যদি এইচ ধ্রুবক হয় তাহলে ই প্রপোর্শনাল টু নিউ। এইটা এমসিকিউ কোশ্চেনে দেয় যে কোনো বস্তু থেকে তাপ বিকিরণ করে তার প্রত্যেকটা প্যাকেটের শক্তি বা কম্পাঙ্ক যদি নিউ হয় এবং শক্তি ই হয়, এদের মধ্যে সম্পর্ক কী? তাহলে ই প্রপোর্শনাল টু নিউ। কম্পাঙ্ক যত বাড়বে শক্তি তত বাড়বে, কম্পাঙ্ক যত কমবে শক্তি তত কমবে। তাহলে এই কনসেপ্টটা ম্যাক্স প্ল্যাঙ্ক দিলেন, আর এই কনসেপ্টটা ইউজ করে আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্ট তৈরি করলেন। এবার তোমাদের বোঝাবো ফটো ইলেকট্রিক ইফেক্ট, যেটা এই চ্যাপ্টারের মেন কনসেপ্ট। ওকে, সেটা বোঝাবো। যদি এটা না বলতাম তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্টটা তুমি বুঝতে পারতে না, এই কোত্থেকে আসলে এইচ নিউ। ওকে, তাহলে এটা যে কোয়ান্টাম থিওরি, এটাও তোমাদের লাগবে। তো পরবর্তীতে তোমার নিট বা EIITP যদি দিতে যাও সেখানেও এই কনসেপ্টটা আসবে, এখান থেকে কোশ্চেন হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা বস্তু যখন তাপ বিকিরণ করে সেটা কন্টিনিউয়াসলিভাবে বিকিরণ করে না। সেখান থেকে অ্যাকর্ডিং টু ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব অনুযায়ী, ওনার কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী, তাহলে ওই বস্তু থেকে প্যাকেট আকারে তাপ বিকিরণ করে। ওকে, এবং প্রত্যেকটা প্যাকেটকে উনি বললেন কি ফোটন কণা বা ফোটন পার্টিকেল, এবং প্রত্যেকটা ফোটন পার্টিকেলের এনার্জি কত হবে ই ইকুয়াল টু এইচ নিউ। এবার এখানে এইচের মানও জানা আছে। ওকে, এইচের মানটাও গিভেন আছে। এইচের মানটা পুরো মুখস্থ রাখবে, যেন রাত 12টার সময় তোমার ঘুম থেকেও ডাকলে যে বলে এইচের মান কত সেটা হুড় করে যেন বলতে পারো। ওকে, এইভাবে যতদিন ধরো ফিজিক্স পড়বে ততদিন পর্যন্ত। তাহলে এইচের মান কত হবে? এইচ ইকুয়াল টু 6.625 ইন্টু 10⁻34 SI ইউনিট। তা 6.625 ইন্টু 10⁻34 SI ইউনিট। আর সিজিএস হলে এইচ ইকুয়াল টু 6.625 ইন্টু 10⁻27 CGS। ওকে, এই মানটা, তাহলে এই দুটো মানটা ভালোভাবে মনে রাখবে। সিজিএস এর ক্ষেত্রে এটা, আর এসআই এর ক্ষেত্রে 10⁻34, এইটা শুধু ডিফারেন্স হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এসআইটা ইউজ হবে। তুমি এটাকে মুখস্থ রাখলে সবথেকে সহজ ব্যাপার হয়ে যাবে। আর অঙ্ক প্র্যাকটিস করার সময় দেখবে অটোমেটিকলি তোমার মুখস্থ হয়ে যাবে। এখান থেকে যখন আমি অঙ্ক করাবো দেখবে সেখান থেকে তুমি খুব সহজে এগুলো মনে রাখতে পারবে। তাহলে এটা এইচের মান আমরা জেনে গেলাম। এবারে আসি ফটো ইলেকট্রিক ইফেক্টের কনসেপ্টটা কী। আইনস্টাইন দেখবে যে এতটা পপুলার হয়েছিলেন যে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে আলোচনা করিনি। আইনস্টাইন সবথেকে বেশি পপুলারিটি কিসে নিয়েছিলেন? ওনার থিওরি অফ রিলেটিভিটির উপরে। কিন্তু একটা জিনিস মনে রাখো, থিওরি অফ রিলেটিভিটির উপর আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। কারণ অ্যালফ্রেড নোবেল বলে গেছেন ওনার এতে যে নোবেল কাকে কাকে দেওয়া যাবে, সেখানে বলেছিলেন যে এমন কোনো জিনিসের আবিষ্কার হয়েছে যেটা মানুষের ক্ষেত্রে কোনো কাজে এসছে, মানে মানুষের ব্যবহারে বা মানুষের উপকারে কোনো কাজে লেগেছে, সেইটার উপর নোবেল দেওয়া যাবে।
তো তখন আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা আবিষ্কার করেছিলেন 1900 খ্রিস্টাব্দে। আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্টটা উনি রিপ্রেজেন্ট করেছিলেন বা এই সমস্ত তত্ত্বটা উনি প্রকাশ করেছিলেন, এবং 1905 খ্রিস্টাব্দে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। তাহলে আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের উপরে? ফটো ইলেকট্রিক ইফেক্টের উপরে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওকে, এর ফটো ইলেকট্রিক ইফেক্টটা জিনিসটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপরে বই পড়বো না, আগে কনসেপ্টটা ক্লিয়ার করি তারপরে আমরা বই পড়বো। ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি দেখো না, ধরো একটা আমার পদার্থ আছে, একটা মেটেল আছে, ওকে, কোনো একটা ধাতু আছে, ধরলাম কোনো একটা ধাতু আছে, তো এই ধাতুর উপরে ধরলাম সূর্যরশ্মি এইভাবে পড়েছে। এবারে অ্যাকর্ডিং টু ম্যাক্স প্ল্যাঙ্ক আমরা এটা বুঝে গেলাম যে সূর্যরশ্মি হচ্ছে কি অ্যাকচুয়ালি অসংখ্য ফোটন কণা। আমি দেখলাম যে কোনো বস্তু যখন তাপ বিকিরণ করে সেটা ফোটন কণা বিকিরণ করে ডিসক্রিটভাবে। এই ডিসক্রিট কনসেপ্টটাই আইনস্টাইন নিলেন। উনি কি বললেন যে সূর্যরশ্মি যখন কোনো বস্তুতে কোনো ধাতুতে পড়বে অ্যাকচুয়ালি সেটা তরঙ্গ আকার নয়, অসংখ্য ফোটন কণা হিসাবে পড়ে। মানে সূর্যের যে রশ্মিটা আছে সেটা হচ্ছে অসংখ্য ফোটন কণা স্রোত, এবং এই ফোটন কণাকে উনি আর একটা নাম দিলেন কোয়ান্টা। ওকে, উনি এর নাম দিলেন কি কোয়ান্টা, কোয়ান্টা। ওকে, ওনার নাম দিলেন কি কোয়ান্টা, এই ফোটন কণাকে কোয়ান্টা বললেন। তাহলে উনি কি বললেন, যখন মানে কোনো আলোকরশ্মি কোনো ধাতুতে ধাতু পৃষ্ঠে পড়ে আপতিত হয়, তো সেইগুলো আলোকরশ্মি হচ্ছে কি অসংখ্য ফোটন কণা স্রোত। তাহলে এই অসংখ্য ফোটন কণা যখন কোনো একটা ধাতুর মধ্যে পড়বে, তাহলে এই ধাতুর মধ্যে কি ইলেকট্রন আছে, ধাতুর মধ্যে কি ইলেকট্রন বন্ডিং অবস্থা আছে। আমি জাস্ট একটু বোঝানোর জন্য বললাম, তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রন, ওকে, বন্ডিং অবস্থা আছে, জাস্ট বোঝার জন্য। ওকে, বোঝার জন্য, এইভাবে থাকে না, আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বললাম। তাহলে আমরা ধরো এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ধরো এই ধাতুর মধ্যে বন্ডিং অবস্থায় আছে। এবারে এখান থেকে কি আলোক রশ্মি যখন পড়লো, অ্যাকচুয়ালি আলোক রশ্মি নয়, অসংখ্য ফোটন কণা এসে এই ধাতু পৃষ্ঠে আপতিত হয়েছে। তাহলে এই এই যে ফোটন কণা এর এনার্জি জানি এইচ নিউ। ওকে, এই কনসেপ্টটা কে দিয়েছিলেন? ম্যাক্স প্ল্যাঙ্ক। তাহলে এই ম্যাক্স প্ল্যাঙ্কের এই কনসেপ্টটা উনি নিলেন, নিয়ে বললেন যে এই ফোটন কণা এনার্জি এইচ নিউ, এই ফোটন কণা যখন কোনো একটা ফোটন কণা সঙ্গে কোনো ইলেকট্রনের উপর সংঘাত ঘটে, এবার ভাবো আমি এটাকে পার্টিকেল বলছি, আমি বললাম কি ফোটন পার্টিকেল, তাহলে এই আলোক রশ্মির যে কণাগুলোকে আমরা পার্টিকেল, একটা কণা হিসেবে চিহ্নিত করছি, তার মানে এটা কোনো তরঙ্গ নয়, কণা। সেই কণার সঙ্গে এই কণার ইলেকট্রন যখন সংঘর্ষ হবে, তাহলে একটা সংঘর্ষ ঘটবে, হবে একটা এখানে কোনো একটা ছোট্ট পাথর টুকরো আছে, এখানে আর একটা পাথর টুকরো আছে, তাহলে এখানে যে গতিশীল হয়ে এখানে আসবে, তাহলে এর সঙ্গে তো সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পর কি এদের এনার্জি ডিফারেন্স ঘটবে। ঠিক একইভাবে যখন একটা ফোটন কণা কোনো একটা ইলেকট্রন এসে আঘাত করবে, তার মানে ফোটন কণার সঙ্গে যখন ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ ঘটবে, সংঘর্ষ হওয়ার পরে এদের মধ্যে যে সংঘর্ষটা হবে সেটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে লিখে দিচ্ছি আমি, ইলেকট্রন এবং ফোটন কণার মধ্যে যে সংঘর্ষ হবে সেটি পূর্ণ স্থিতিস্থাপক হবে। ওকে, তাহলে ইলেকট্রন এবং ফোটন কণার মধ্যে যে সংঘর্ষটা হবে সেটি হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। এবার এই পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষটা কি, এটা ক্লাস 11-এ আলোচনা করা হয়েছিল, তবে একটু এখানে বলে দিচ্ছি। যখন দুটি বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, হয় এটা এ বস্তু ধরো, এটা বি বস্তু ধরো, হয় এ বস্তুর সমস্ত এনার্জি বি বস্তু নিয়ে নেবে, নিয়ে উত্তেজিত এক্সাইটেড মোডে চলে যাবে। কি বললাম দেখো না, যখন কোনো বস্তু এসে এ বস্তু বি বস্তুর সাথে সংঘর্ষ করবে, অর্থাৎ এদের মধ্যে সংঘর্ষটা পূর্ণ স্থিতিস্থাপক যদি হয়, তাহলে বি বস্তুর সমস্ত এনার্জি এ বস্তুর সমস্ত এনার্জি বি বস্তু নিয়ে নেবে, নিয়ে এ উত্তেজিত হয়ে যাবে। ঠিক একইভাবে যদি সংঘর্ষ পর পুরো এনার্জি না নিতে পারে, পার্সিয়াল বা মানে কিছু আংশিক শক্তি নিতে পারবে না, এটা না যে কিছু শক্তি নিল আর কিছু শক্তি এর কাছে রইলো, এরকম হবে না। হয় এ বস্তু সমস্ত শক্তি বি বস্তু নিয়ে নেবে, বা পুরোপুরি শক্তিকে ওকে রিফ্লেক্টরে ফেরত দেবে। ঠিক একইভাবে একটা ফোটন কণার সঙ্গে একটা ইলেকট্রনের সঙ্গে যে সংঘর্ষ ঘটবে, হয় ফোটন কণার সমস্ত শক্তি ইলেকট্রন নিয়ে নেবে, বা তার পুরো শক্তি তাকে ফেরত দিয়ে দেবে ব্যাকে।
এখানে ধরলাম যে যখন ফোটন কণা ইলেকট্রনকে আঘাত করবে তখন ওই ইলেকট্রনটা ফোটন কণার সমস্ত শক্তি শোষণ করে নেবে। তাহলে ভাবো একটা নর্মাল একটা বস্তু আছে, সে যখন কোনো এক্সাইটেড মোড এনার্জেটিক হয়ে যায় তাহলে কী হবে, সেই বস্তু সেই পজিশানে আর থাকবে না। তারপরে যখনই কোনো ফোটন কণা, এটাকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এই ধরলাম আমার ইলেকট্রন আছে বন্ডিং অবস্থায়, আর এই হচ্ছে ফোটন কণা, এখানে এসে আঘাত করবে। তাহলে যখন এই ইলেকট্রনের উপরে এই ফোটন কণা আঘাত করবে, আঘাত করার পর যদি পুনঃস্থিতিশীল সংঘর্ষ হয় তাহলে এই ফোটন কণার সমস্ত শক্তি ইলেকট্রন অ্যাবজর্ব করে নেবে, শোষণ করে নেবে। এবার যখন ইলেকট্রন ফোটন কণার সমস্ত শক্তি নিয়ে নেবে তখন ইলেকট্রনের এনার্জি একটু বেড়ে যাবে। ইলেকট্রনের এনার্জি বেড়ে যাওয়া মানে কি, সে আর ওই পজিশনে থাকবে না, তাহলে ওই এনার্জিটাকে ইউজ করবে। কীভাবে ইউজ করবে দেখো না, যে টোটাল দেখো না, এবারে ইলেকট্রনটা এই ফোটন কণার এইচনিউ শক্তি শোষণ করে নিয়েছে, শোষণ করার পর এনার্জেটিক হয়ে গেছে, এক্সাইটেড মোডে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পর কি এই শক্তিকে দুটো কাজে ব্যবহার করবে। একটা অংশ কি শক্তির মানে কিছুটা অংশ ব্যবহার করে সে এই ধাতুর পৃষ্ঠ থেকে মুক্ত হবে। প্রথম কাজ করবে কি, যে ধাতুর মধ্যে যে বন্ডিং অবস্থায় ছিল ইলেকট্রনটা, সেই বন্ডিংটা কী হবে, প্রথম ভেঙে দেবে। বন্ডিং ভেঙে দেওয়ার পর ধাতুর পৃষ্ঠ থেকে সে মুক্ত হবে, ফ্রি হয়ে যাবে। ফ্রি হয়ে যাওয়ার পর এখান থেকে কিছুটা এনার্জি ইউজ করবে, সেই এনার্জিকে বলা হয় ডাব্লু বা ওয়ার্ক ফাংশন। ডাব্লুকে বলা হয় কি, ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। তাহলে ভালো করে বুঝে নাও, কোনো ইলেকট্রন ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হতে, জাস্ট মুক্ত হবে, একটা ধাতব পৃষ্ঠ বন্ডিং মধ্যে আছে, সে ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হতে যে পরিমাণ শক্তি বা যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় সেই ন্যূনতম শক্তিকে বলা হয় কি কার্য অপেক্ষক। এটা ডিটেলসে আমি যখন চ্যাপ্টার ওয়াইজ পড়াবো সেটা ভালোভাবে তোমার বুঝে দাও, জাস্ট এখানে বুঝে নাও জিনিসটা কী বললাম। কার্য অপেক্ষকটা কি, কোনো ইলেকট্রন একটা ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হতে, জাস্ট ফ্রি হতে, জাস্ট বন্ডিংয়ের মধ্যে ছিল সেখান থেকে বন্ডিং ভেঙে জাস্ট ফ্রি হয়ে গেছে, তাহলে একটা ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হতে বা ধাতব পৃষ্ঠের বাইরে বেরিয়ে আসতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় সেই ন্যূনতম শক্তিকে বলা হয় কি ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। ওকে, এবারে কিছুটা শক্তি ইউজ করলো কি ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হতে, বাদবাকি শক্তি যেটা আছে ওর মধ্যে সেই শক্তি নিয়ে ইলেকট্রনটা কি দৌড়াবে, তার মানে গতি শক্তিতে কনভার্ট করতে, হাফ অফ এম ভি স্কোয়ার। তার মানে কী হলো দেখে নাও, তাহলে এই ইলেকট্রনটা এইচ নিউ শক্তি ফোটন কণা থেকে শোষণ করলো, সেই শক্তির কিছুটা অংশ ডাব্লু বা কার্য অপেক্ষক মানে ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হতে কাজে লাগালো, আর বাদবাকি এনার্জিটাকে গতিশক্তিতে কনভার্ট করে গেল, হাফ অফ এম ভি স্কোয়ার। এটাই ছিল ফটো ইলেকট্রিক ইফেক্ট। চলো টোটাল ব্যাপারটাকে একটা উদাহরণ সাহায্যে তোমাদের বোঝাচ্ছি, খুব সহজেই তোমরা বুঝতে পেরে যাবে যদি এই উদাহরণটা বুঝতে পারো। আর উদাহরণটা খুব সহজই আছে, উদাহরণটা কি দেখে নাও। আমরা ছোটোবেলায় প্রায় সবাই শক্তিমান দেখেছি, তাই না? খুব ভালো লাগতো আমাদের শক্তিমান এবং শয়তান কিবলিস বা ইবলিস, যাই হোক শয়তান কিবলিস বলছি। তাহলে আমি এটা যেমন শক্তিমান, ওকে, শক্তিমান এই হচ্ছে তার হাত, ওকে শক্তিমান, ওকে যাক খুব সুন্দর হয়েছে। তো কমেন্টে জানাবে এই শক্তিমানটা কেমন হয়েছে। তো এই হচ্ছে শক্তিমান, একটা তারা থাকে এখানটায়, কোনো কারণে শক্তিমানকে তাহলে শয়তান কিবলিস ধরে নিয়েছে, ঠিক আছে? তাহলে শয়তান কিবলিস কী হয়েছে, শক্তিমানকে ধরে নিয়েছে, তাহলে এখানটায় কি বেঁধে রেখে দিয়েছে এনার্জেটিক ওয়েভ দিয়ে, বা এমনিতে সুতো দিয়ে বাঁধবে না, কারণ শক্তিমান খুব পাওয়ারফুল, সুতো বাঁধলে খুব সহজেই ছিঁড়ে দেবে সেটা। কোনো ধরনের কোনো এনার্জেটিক একটা দেখা না, এনার্জেটিক কোনো রেয়ে যাচ্ছে তার দ্বারা বাউন্ড করে নিচ্ছে, ধরে নিচ্ছে, সেরকম কোনো এনার্জেটিক কোনো দিয়ে শক্তিমানকে ধরে রেখে দিয়েছে একদম। তো সাধুরা কী করলেন, তারা ভগবানের প্রার্থনা করছেন যাতে শক্তিমানকে পাওয়ারফুল করা যায়, তাকে ওখান থেকে বের করা যায়। তো ভগবানের প্রার্থনা করার পর ভগবান এনার্জি দিচ্ছেন, ধরলাম এখান থেকে এনার্জি আসছে, হয়নি? এরকম দেখে শক্তিমান দেখায় যে কোনো কারণে শক্তিমান যখন কোনো ফেসে যায় সেখান থেকে সাধুরা বিশাল অনেক কিছু প্রার্থনা করেন, একটা এনার্জি তাদের বডি থেকে এনার্জি বেরিয়ে যায়, বা উপর থেকে কোথা থেকে একটা বডি এনার্জি চলে আসে। যখনই শক্তিমানের এনার্জি আসে ব্যাস এরম একটু হিলদিল হয়ে যায় বা এরকম নড়ে যায় আবার সেখান থেকে চলে যায়, সেরকম কিছু একটা ঘটে। শক্তিমান যদি দেখে থাকে এরকম অনেক এপিসোডে এরকম হয়েছে। ধরলাম ওরকমই শক্তিমানকে শয়তান কিবলিস ধরে রেখে দিয়েছে একদম, আর ওখান থেকে বেরোতে পারছে না, এনার্জিলেস। তো সেখানটায় বেরোতে ওখান থেকে বাঁচাতে হবে, শক্তিমান কখনো মরবে না। সেই জন্য কি সাধুরা কী করলেন, তেনারা ভগবানের কাছে প্রার্থনা করছেন,
প্রার্থনা করার পর সেখান থেকে ভগবান একটা এনার্জি দিচ্ছে যাতে শক্তিমানকে এনার্জেটিক করা যায়। ফলে এরকম এনার্জি আসছে, ওকে, এনার্জি আসছে। এনার্জি এসে যখনই শক্তিমানের বডির মধ্যে এনার্জিটা প্রবেশ করলো, শক্তিমান কী হলো, এনার্জেটিক হয়ে গেল। তখন শক্তিমান একদম চোখ খুলে দেখলো, একদম বিশাল পাওয়ারফুল এনার্জি। এবার বলো ওই অবস্থায় শক্তিমান কী করবে? যখনই শক্তিমানের কাছে এনার্জি চলে আসলো তখন শক্তিমান কী করে? প্রথম কাজ কী হবে শক্তিমানের? প্রথম কাজ কী হবে? তো তোমাদের মাথায় প্রথম যে কাজটা এসছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আমার যেটা মনে হয়, যেটা আমার শক্তিমান দেখার পর যেটা মনে হয়েছে, যেটা হয় প্রথম কাজ কী করবে, এ বন্ডিংটাকে ভাঙবে। ওকে যে বেঁধে রাখা হয়েছে সেই বন্ডিংটা সে প্রথমে এইভাবে ভেঙে ফেলবে। যে বাউন্ড করা যে দড়ি দিয়ে বা যে এনার্জি দিয়ে বেঁধে রাখা হয়েছে সেই বন্ধনটা প্রথম ভেঙে দেবে। ভেঙে দিয়ে এখানে প্রথম ভাঙবে, ভেঙে দেওয়ার পর তারপরে কী করবে, ওখান থেকে পালিয়ে যাবে। ওখান থেকে পালিয়ে কোথাও পালাবে সে পরের কথা, হয় সব শয়তান কিবলিস যে যুদ্ধ করতে যাবে বা বাড়ি পালাবে, যাই পরের কথা। দুটো কাজ করবে। প্রথম কাজ কি, যখনই উপর থেকে এনার্জি আসলো শক্তিমান প্রথম কাজ করে যখন এনার্জেটিক হয়ে যাবে, প্রথম কাজ কী করবে, সে যেই বন্ধনে তাকে বেঁধে রাখা হয়েছিল সেই বন্ধনটা ভেঙে দেবে। ভেঙে দেওয়ার পর তারপর ওখান থেকে পালিয়ে আসবে। এই দুটো জিনিসকে জাস্ট কম্পেয়ার করতে ইলেকট্রন আর ফোটন দ্বারা। এই যে এনার্জি ভগবান পাঠাচ্ছে সেই এনার্জিকে ভাবো ফোটন কণা, ফোটন পার্টিকেল, ওকে। আর শক্তিমান আছে ইলেকট্রন, শক্তিমান হচ্ছে কি ইলেকট্রন, ওকে। শক্তিমান যদি ইলেকট্রন হয়, এবার ভাবো শক্তিমানের সঙ্গে এটা যদি কম্পেয়ার করতে পারো খুব সহজে তুমি বুঝতে পারবে, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। তাহলে ফোটন পার্টিকেল আসছে উপর থেকে ইলেকট্রনের কাছে, তাহলে ইলেকট্রন কী করবে, প্রথমে বন্ধনটা ভাঙবে। তাহলে এই যে ধাতুর মধ্যে বন্ধন অবস্থায় ইলেকট্রন আছে, সেই বন্ধন ভাঙা, এই এনার্জি নেওয়ার পর যে শক্তিটা নেওয়ার পর প্রথম কাজ কী করছে, সে বন্ধনটাকে ভাঙছে। তাহলে বন্ধনটা ভাঙার জন্য একটা ইলেকট্রন তার বন্ধন ভাঙার জন্য যে ন্যূনতম শক্তি ব্যয় করবে সেই শক্তিকে বলছে কি আমার ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। একে W0 বলা হয়, ওকে। এটা থেকে W0 বা ω0 বলা হয়। ভালো করে বুঝে নাও ব্যাপারটা। শক্তিমান তার বন্ধনটা ভাঙার জন্য যেই পরিমাণ এনার্জি লস করবে বা যেই পরিমাণ এনার্জিকে ব্যবহার করবে সেই এনার্জি হচ্ছে আমার কার্য অপেক্ষক। অর্থাৎ ইলেকট্রন যে ধাতুর পৃষ্ঠ থেকে মুক্ত হতে বা বন্ধন ভেঙে ধাতুর পৃষ্ঠ থেকে বেরিয়ে আসতে যে ন্যূনতম শক্তি ব্যয় করবে বা যেই ন্যূনতম শক্তির প্রয়োজন হবে সেই ন্যূনতম শক্তিকে বলা হয় কি কার্য অপেক্ষক। নেক্সট কাজ কী করে শক্তিমান, যে যখনই বন্ধন ভেঙে দেবে যেখানে আটকে আছে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক একই পরিমাণ একইভাবে যদি ইলেকট্রন যখন প্রথম হলো কি ন্যূনতম শক্তি ব্যয় করে বন্ধনটা ভেঙে দিল, তারপর তো এনার্জি ঠিক আছে, এনার্জি আছে তার মধ্যে, তারপরে কী হয় ইলেকট্রন ওখান থেকে গতিশীল হয়ে ওখানে বেরিয়ে যাবে। তাহলে যে যখনই ওখানে গতিশীল হয়ে যাচ্ছে তার মানে সেটা গতিশক্তি ½ mv²। তার মানে এই যে এনার্জি আছে এইচ নিউ যে শক্তি শোষণ করলো এইচ নিউ, সেই শক্তিটাকে দুটো শক্তিতে কনভার্ট হয়ে গেল, দুটো শক্তি ভেঙে গেল। একটা হচ্ছে বন্ধন ভাঙার জন্য যেটাকে আমরা কার্য অপেক্ষক বলছি, ওয়ার্ক ফাংশন, কার্য অপেক্ষক। আর একটাকে বলছি আমরা কি গতিশক্তি। মানে একটাতে বন্ধন ভেঙে দেবে আর একটাতে দৌড়ে পালাবে ওখান থেকে। তা দুটো কেস ঘটবে। তাহলে এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের মেন কনসেপ্ট। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্টে আলোকে তরঙ্গ নয় পার্টিকেল বা কণা হিসেবে ধরা হয়েছে, এইটা হচ্ছে মেন কনসেপ্ট। ভালো করে বুঝলে হবে। তাহলে দেখে নাও এখানে যদি তুমি এই এইচ নিউ ইকুয়াল W0 + ½ mv² এই এক্সাম্পলের সঙ্গে কম্পেয়ার করে যদি ভালো করে বুঝতে পারা যায় এই চ্যাপ্টারে আর কোনো কঠিন জিনিস লাগবে না। টোটাল কনসেপ্টটা হচ্ছে এর উপরে। এইটা বুঝতে হলে এর উপরে অনেক কিছু এক্সাম্পল আছে, মানে অনেক কিছু বই আছে তোমাদের। যদি এইটা না বুঝতে পারো পুরো ব্যাপারটাই তোমার এই চ্যাপ্টারটা কঠিন লেগে যাবে। তো এর পরবর্তী নেক্সট ভিডিওতে আমি তোমাদের এর টোটাল ডিটেলসে আলোচনা করবো, বই অনুযায়ী বইয়ে যেভাবে দেওয়া আছে সেইভাবে আলোচনা করবো, ওকে। তো আজকে যেইগুলো বোঝালাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। যদি আমার যেটা বুঝিয়েছি সেটা যদি তোমরা বুঝতে পেরে যাও অবশ্যই ভিডিওতে লাইক দেবে, ওকে। এবং আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড ক্যারিয়ারকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।